হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সৌরভ স্যার, আমার চ্যানেল ম্যাথ মারপিটে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা দশম শ্রেণীর 1.1-এর দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। যদি তোমরা প্রথম পার্টটা না দেখে থাকো, প্লিজ গিয়ে পরে ওটা ওয়াচ করে নাও। আমার যে প্রথম পার্টটা ছিল, তোমরা খুব ওটাকে লাইক করেছো, শেয়ার করেছো, সাবস্ক্রাইব করেছো। আমি চাইছি আমার এই ভিডিওটাতেও তোমরা সেই রকম একটা রেসপন্স আমাদেরকে দাও। তো বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা, এই ভিডিওটাতে আমি 50টা লাইকের টার্গেট রাখলাম, ঠিক আছে? তো চলো প্রথম অঙ্কটা শুরু করা যাক। আগের দিন আমরা 4-এর দাগের অঙ্কগুলো পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 5 থেকে শুরু করব। তো 5-এর অঙ্কগুলো কী করতে বলা হয়েছে, যে সমীকরণটা তোমাকে গঠন করতে বলা হয়েছে। খুবই সোজা অঙ্ক, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তাহলে প্রথম অঙ্কটি কী বলছে, যে 42কে দুটো অংশ ভাঙতে বলছে, তাই তো? আর কি বলছে, 42কে দুটো অংশ ভাঙতে বলছে, যে একটি অংশ অপর অংশের বর্গের সমান। ঠিক আছে, তাহলে 42কে যদি আমি দুটো অংশ ভাঙি, মনে করো 42কে আমি দুটো অংশ ভাঙছি, তাহলে কী কী হিসাবে ভাঙতে পারি? ধরুন ওটা 42, ঠিক আছে? তাহলে একটা অংশকে আমি ধরে নিচ্ছি এক্স, ধরতে পারি তো? 42কে যদি দুটো অংশ আমি ভাঙি, তাহলে একটা অংশকে আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে তোমার অপর অংশটা কত হয়ে যাবে? অপর অংশটা হয়ে যাবে তোমার 42 মাইনাস এক্স, তাই তো? ঠিক আছে, যদি আমি একটা সোজা উদাহরণ দিয়ে বলছি, মনে করো আমি 20কে দুটো অংশ ভাঙছি, ঠিক আছে? 20কে আমি দুটো অংশ ভাঙছি, আমি মনে করো একটি অংশকে মেনে নিলাম 12, একটি অংশকে মেনে নিলাম 12, তাহলে অপর অংশটা কত হবে? 8। অপর অংশটা হবে কত? 8। তাহলে এই 8টা আমি কীভাবে পেলাম? 20 থেকে এই 12টা বিয়োগ করবো, তবে তো 8 হবে। তো সেরকমভাবেই এই 42-এর একটা অংশ যদি এক্স হয়, তাহলে অপর অংশটা কত হবে? 42 থেকে এক্সটা বিয়োগ করবো, তবে তো আমি অপর অংশটা পাবো, তাই তো? এটা তোমার একটা অংশ, এটা হচ্ছে তোমার অপর অংশ, ঠিক আছে? আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তো চলে নাও, এখানে ধরে নাও, মনে করি একটি অংশ এক্স, ঠিক আছে? মনে করি একটি অংশ এক্স, অংশ সমান এক্স, ঠিক আছে? তাহলে অপর অংশ কত হয়ে যাবে? অপর অংশ আমি বলতে পারি, অপর অংশ কত হয়ে যাবে তোমার? 42 মাইনাস এক্স। আশা করছি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে? শর্তানুসারে তোমাকে কি করতে বলেছে? শর্তানুসারে তোমাকে কি করতে বলেছে? যে একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে আমি বলতেই পারি তো, এটা হচ্ছে তোমার একটা অংশ, ঠিক আছে? আর এইটা হচ্ছে তোমার আর একটা অংশ। তাহলে বলছি একটা অংশ অপর অংশের বর্গের সমান, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তাহলে কী করছি আমি এখানে, এক্স স্কোয়ার আছে, ঠিক আছে? এক্স স্কোয়ার, এটা পুরোটাকে উল্টিয়ে দিচ্ছি আমি, পুরোটাকে আমি উল্টে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ারটা এদিকে আনলাম, আর এই 42 মাইনাস এক্সটাকে ওইদিকে নিয়ে গেলাম। আশা করছি এত দূর পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে? এখান থেকে আমি কি লিখতে পারি, যে এক্সের স্কোয়ার মাইনাস এক্সটা এদিকে গেলে প্লাস এক্স হয়ে যাবে, প্লাস 42টা এদিকে গেলে তোমার মাইনাস 42 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের শুধু সমীকরণটা গঠন করতে বলেছে, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখে দেবো যে আমার নির্ণেয় সমীকরণ কী হয়ে যাচ্ছে? আমার নির্ণেয় সমীকরণ হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান 0। তোমাকে লিখতে হবে, ঠিক আছে? কি লিখতে হবে? যে নির্ণেয় সমীকরণ। আমি কিন্তু প্রতিটা অঙ্কতে লিখবো না, এটা তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে? নির্ণেয় সমীকরণ কী চলে এলো তোমাদের? যে এক্সের স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান 0, ঠিক আছে? আশা করছি তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝে গেছো, ঠিক আছে? বেশি কথা না বললে আমরা কিন্তু পরের অঙ্কের দিকে চলে যাবো। এবারে তোমরা প্লিজ অঙ্কটা একটু দেখে নাও। যদি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে, আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, ঠিক আছে? কোনো জায়গায় কোনো সমস্যা হলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তাহলে সেই জায়গাটাকে আমি পরের যে ভিডিওটাতে, আমি যখন পরে এই চ্যাপ্টারের ভিডিওটা আবার আনবো, পরের ভিডিওটাতে আমি এটাকে আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আশা করছি তোমাদের এটা হয়ে গেছে। আমরা কিন্তু পরের কোশ্চেনে তোমার বলা হয়েছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল দেওয়া আছে 143, ঠিক আছে? দুটি ক্রমিক মানে পরপর, দুটি ক্রমিক মানে কি বলছে? পরপর, মানে প্রথমে যদি 1 হয় তারপরে কত হবে? 2 হবে, তারপরে একটা 3, তারপরে একটা 4। ধনাত্মক মানে শুধু প্লাসের মানগুলো, যেমন -1 -2 এগুলো নেব না। ধনাত্মক মানে কি? শুধু প্লাসগুলো নেব। আর এখানে কিন্তু একটা জিনিস আছে, যে এখানে অযুগ্ম কথাটা বলা হয়েছে, অযুগ্ম, তাই তো? এই অযুগ্ম জিনিসটা কি? অযুগ্মটাকে আমরা কি বলি? এটাকে আমরা বিজোড় সংখ্যা বলতে পারি, অযুগ্ম বা
বিজোড় বিজোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে এই বিজোড় সংখ্যাটাকেই আমরা একভাবে কি বলি, অযুগ্ম সংখ্যা। আশা করছি তোমরা বুঝতে পারছো। বিজোড় সংখ্যা আমরা কাকে বলি, যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না, ঠিক আছে। যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না তাকে আমরা কি বলি, অযুগ্ম বা বিজোড় সংখ্যা, ঠিক আছে। মনে রাখবে। তাহলে এখানে বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম, তাহলে আমি তো 1 2 ধরে অঙ্কটা করতে পারি না, আমাকে এক্স ধরতে হবে। তাহলে একটা অঙ্ক যদি এক্স হয়, ঠিক আছে, একটা সংখ্যা যদি আমি এক্স ধরে নিই, তাহলে পরের সংখ্যাটা কত হবে, x+1 লিখতে পারি কি, লিখতে পারি কি, নিশ্চয়ই লিখতে পারি না। আমি কিন্তু এখানে x+1 লিখতে পারি না। তোমার পরের সংখ্যাটা হয়ে যাবে x+2, ঠিক আছে। কারণ যদি দেখো প্রথম সংখ্যাটা মনে করো ধরুন আমি 1 ধরে নিলাম, তাহলে পরের সংখ্যাটা 2 হয়ে যাচ্ছে, আর এই 2টা কী হয়ে যাচ্ছে তোমার 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। 2 দিয়ে যদি ভাগ হয়ে যায় সেটা কিন্তু অযুগ্ম সংখ্যা তোমার থাকছে না, মানে কি x+1টা তোমার কী হয়ে যাচ্ছে, তোমার একটা যুগ্ম সংখ্যা হয়ে যাচ্ছে। এটাকে তো আমি অযুগ্ম ধরেছি না, অযুগ্মর পরে তোমার কী আসবে, যুগ্ম চলে আসবে, মানে x+1টা তোমার হয়ে যাচ্ছে একটা জোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে x+2টা তোমার হয়ে যাবে একটা আবার একটা অযুগ্ম সংখ্যা। তাহলে ধরে নিচ্ছি এখানে যে মনে করি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা ঠিক আছে। কি বললাম, একটাকে বললাম এক্স আর অপরটাকে কী বললাম, x+2। আমি কিন্তু এখানে x+1টাকে নিতে পারছি না, ঠিক আছে, কারণ আমি প্রথমেরটা এক্সটাকে আমি একটা অযুগ্ম ধরেছি, অযুগ্ম পরে তোমার কী আসবে, এটা যুগ্ম সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু অযুগ্ম সংখ্যার কথা বলা হয়েছে, তাহলে এর পরের অযুগ্ম সংখ্যা কী হবে, এক্সের পরে x+2 হবে। আশা করছি তোমরা কিন্তু এটা খুব সুন্দরভাবে বুঝে গেছো। তাও যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে একটু জানাবে, ঠিক আছে। তাহলে একটা সংখ্যা আমি এক্স ধরলাম, একটা সংখ্যা ধরলাম আমি x+2, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে শর্তানুসারে, তোমার এখানে বলা হয়েছে যে গুণফল, এদের গুণফল তোমার কত বলা হয়েছে, 143। তাহলে শর্তানুসারে আমি কি বলতে পারি, শর্ত অনুসারে যেটা লিখবে, এদের দুজনের গুণফল মানে কি x গুণিত x+2 সমান তোমার কত দেওয়া আছে, 143, ঠিক আছে। কি করব, এটাকে আমি গুণ করে দিচ্ছি, এক্সের সঙ্গে এক্স গুণ করলে হচ্ছে তোমার x² প্লাস 2-এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 2x, তো সমান হয়ে যাচ্ছে 143। সবগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে কত হচ্ছে x² প্লাস 2x মাইনাস 143 সমান 0। এইবারে কিন্তু তোমরা লিখবে যে নির্ণেয় সমীকরণ, ঠিক আছে। নির্ণেয় সমীকরণ হচ্ছে তোমার x² প্লাস 2x মাইনাস 143 সমান 0। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝে গেছো। প্লিজ এই অঙ্কটা তোমরা একটু নোট করে নাও, ঠিক আছে। আমরা কিন্তু এবারে পরের অঙ্ক দিকে চলে যাচ্ছি। কোনো যদি তোমাদের অসুবিধা থাকে প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাবে, ঠিক আছে। চলো, যারা নতুন এসছো ভিডিওতে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি তুমি লাইক বাটনটা ক্লিক না করে থাকো ওকে ক্লিক করে দাও, ঠিক আছে। আমরা কিন্তু পরের অঙ্ক দিকে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে, 3 নম্বর অঙ্কতে বলা হয়েছে তোমার যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি দেওয়া আছে 313, তাই তো। দুটা ক্রমিক সংখ্যা কী হতে পারে, একটা যদি আমি এক্স ধরি পরেরটা কী হবে x+1। এখানে দুটা ক্রমিক সংখ্যা বলা হয়েছে, তাহলে আমি যে কোনো নিতে পারি। প্রথমে যদি এক্স হয় তারপরে কী হবে x+1, ক্রমিক সংখ্যা মানে পরপর মানে 1 তারপরে 2, তাই তো। তাহলে এটা যদি এক্স ধরি তাহলে এটা কত হবে, এটা হবে x+1, তাই তো। তাহলে ধরে নাও যে মনে করি দুটি ক্রমিক সংখ্যা, মনে করি দুটি ক্রমিক সংখ্যা x এবং
এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এবারে কি বলেছে শর্তানুসারে কি বলা হয়েছে যে দুজনের বর্গের সমষ্টি দেওয়া আছে 313, তাই তো? এর বর্গ প্লাস এর বর্গ, দুজনের বর্গের যে সমষ্টি মানে কি যোগফল, তাই তো? সমষ্টি মানে হচ্ছে তোমার কি যোগফল। কত দেওয়া আছে? 313। আশা করছি তোমাদের এই সমীকরণটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। দুটি ক্রমিক সংখ্যা মানে কি বললাম? দুটি ক্রমিক সংখ্যা মানে হচ্ছে দুটি পরপর সংখ্যা। তাহলে এক টাকা যদি আমি এক্স ধরি, পরের সংখ্যাটা কত হবে? এক্স প্লাস ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার যেমন আছে সেইভাবে লিখে দিচ্ছি, হ্যাঁ, প্লাস এটাকে ভাঙছি সূত্রে, এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। একটা সূত্র তোমাদের জানা দরকার, এই সূত্র কোন সূত্র? এ প্লাস বি তার হোল স্কোয়ার। কে বলবে আমাকে এই ফর্মুলাটা? আচ্ছা, আমি নিজে লিখে দিচ্ছি। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা কিন্তু এখন মাধ্যমিকে পড়ছো, ক্লাস 10-এর স্টুডেন্ট তোমরা, ঠিক আছে? তো তোমাদের এই ফর্মুলাটা কিন্তু নিশ্চয় জানা উচিত। এগুলো কিন্তু তোমাদের ক্লাস 8-এ আই থিঙ্ক ছিল, ক্লাস 8-এ কিংবা ক্লাস 7-এ। ঠিক আছে, তাহলে সেই ফর্মুলাটা আমি এখানে লিখছি। এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে তোমার বি, তাই তো? তাহলে কী হবে? এ স্কোয়ার প্লাস 2, এ কত আছে? এক্স আছে, ইন্টু বি, আচ্ছা এইভাবে লিখছি 2 ইন্টু এ ইন্টু বি, বি কত আছে? 1 আছে, প্লাস বি স্কোয়ার মানে কি একের স্কোয়ার মানে একই হবে, সমান 313। আশা করছি তোমাদের কোনো অসুবিধা কিন্তু নেই এখানে। ঠিক আছে, চলো এখান থেকে আমি কি লিখতে পারি? যে এক্সের স্কোয়ার প্লাস, আচ্ছা একটু কাজ করছি এখানে, আর এই যে এক্সের স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার কত হচ্ছে? 2x স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্লাস এখানে কত আসছে? 2x আসছে, প্লাস এখানে কত আসছে? 1 আসছে, সমান 313। আচ্ছা, এখান থেকে আমি কি বলতে পারি? যে 2x স্কোয়ার প্লাস 2x, 313টাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 313 হয়ে যাবে। মাইনাস 313 সমান কত হচ্ছে? 0, তাই তো? তাহলে 313 থেকে 1 টাকা তুমি বিয়োগ করে দাও, কত হচ্ছে? 313 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 312 হয়ে যাবে এটা। ঠিক আছে, মাইনাস 312 হয়ে যাবে এটা। আচ্ছা, এটা অত কিছু না লিখে এখানে কিন্তু আমি ডাইরেক্টলি করে দিচ্ছি। এটা হয়ে যাবে তোমার মাইনাস 312। একটা কাজ করছি, এখান থেকে আমি একটা 2 কমন নিয়ে নিচ্ছি। 2 যদি কমন নিই তাহলে কত হবে? এখানে তোমার এক্স স্কোয়ার পড়ে থাকবে, প্লাস এখানে তোমার এক্স পড়ে থাকবে, মাইনাস 2 দিয়ে একে ভাগ করো, 2 1 2, 2 5 10, 2 6 12, সমান কত হচ্ছে? 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এক্সের স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান তোমার কী হচ্ছে? 0। এই 2টা যদি ওদিকে চলে যায় তাহলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই তো? তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমাদের উত্তর। তুমি এবারে কি লিখবে? যে অতএব নির্ণেয় সমীকরণ সমান এক্সের স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0। ঠিক আছে, লেখাটা আমি লিখছি না, লেখাটা তোমরা লিখে নেবে। ঠিক আছে, যদি বাই চান্স কোনো ত্রুটি থেকে যায় আমার সলিউশনের মধ্যে, আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা তো দেখে নাও অঙ্কটা একবার। আমরা কিন্তু পরের অঙ্কের দিকে বলেছে যে একটি আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাই তো? তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আচ্ছা, তাহলে একটা কাজ করছি, একটা আয়তক্ষেত্র আমি তৈরি করছি। ঠিক আছে, এটা কি হচ্ছে? একটা আয়তক্ষেত্র। তাহলে কি বলেছে? দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে প্রস্থ, এটা আয়তক্ষেত্রে, এটাকে আমরা কি বলি? এটাকে প্রস্থ বলছি, এটা হচ্ছে তোমার মনে করো দৈর্ঘ্য। তাহলে প্রস্থটাকে যদি আমি x মিটার ধরে নিই তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে? তোমার x প্লাস 3। কত হয়ে যাবে? এটা তোমার x প্লাস 3 হয়ে যাবে, তাই তো? কী বলেছে? যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। ঠিক আছে, তাহলে তাই করছি। যে মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ x মিটার। ঠিক আছে, প্রস্থটা আমি ধরে নিচ্ছি x মিটার।
তাহলে অতএব আমি বলতে পারি কি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি বলে দিয়েছি এখানে প্রস্থের চেয়ে 3 মিটার বেশি, তাহলে কত হবে এক্স প্লাস 3 মিটার বলতেই পারি, তাই তো এক্স প্লাস 3 মিটার হয়ে যাচ্ছে। এখানে কি বলা হয়েছে যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তোমার দেওয়া আছে, ঠিক আছে, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তোমার দেওয়া আছে। একটা জিনিস মনে রাখবে যে আয়তক্ষেত্রের কর্ণ, আয়ত ক্ষেত্রের কর্ণ, ঠিক আছে, এর ফর্মুলা কি হয় রুট ওভার অফ দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। এই ফর্মুলাটা তোমাদের কিন্তু জানা দরকার, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি এখানে দৈর্ঘ্য তোমার কত দেওয়া আছে এক্স প্লাস 3, তাই তো, তার স্কোয়ার, প্রস্থ তোমার কত দেওয়া আছে এক্স দেওয়া আছে, তাহলে এক্সের স্কোয়ার, ঠিক আছে। একক কী দেবো মিটার, একক কী দেবো মিটার, তাই তো। আয়তক্ষেত্রের কর্ণ কোনটা বলো তো, এইটা মনে করো একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর এইটা হচ্ছে তোমার কর্ণ, এটাও একটা কর্ণ। তাহলে একটা আয়তক্ষেত্রে দুটি কর্ণ থাকে, ঠিক আছে। তাহলে এই যে কর্ণটা তুমি পেয়েছো রুট ওভার অফ এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইটা সমান আমি কি লিখতে পারি শর্তানুসারে, শর্তানুসারে আমি কি লিখতে পারি যে শর্তানুসারে অতএব এইটা তুমি যেটা পেয়েছো কি পেয়েছো যে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার, ঠিক আছে, সমান তোমার কত হবে, কত দেওয়া আছে তোমার বইটাতে 15 দেওয়া আছে, তাই তো 15 দেওয়া আছে না, একটু দেখে নিচ্ছি 15 দেওয়া আছে। উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে কী করবো বর্গ করব, তাহলে উভয় পক্ষে বর্গ করলে এই রুটটা উঠে যাবে, তাই তো রুটটা তোমার উঠে যাচ্ছে। আর 15 বর্গ কত হচ্ছে 225, 225 উভয় পক্ষে কী করলাম বর্গ করলাম, ঠিক আছে। আচ্ছা এবার এটা ভেঙে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি এর স্কোয়ার, কিসে ভাঙলাম এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা প্লাস এখানে তোমার একটা এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারটাও লিখে দিচ্ছি সমান কত হচ্ছে 225, তাই তো। আশা করছি এই পর্যন্ত কোনো অসুবিধা তোমাদের হয়নি। আচ্ছা তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে এক্সের স্কোয়ার 3 দুনে কত হচ্ছে 6 প্লাস 6x প্লাস এখানে তোমার আরেকটা এক্স স্কোয়ার আছে, আচ্ছা 3 স্কোয়ার কত হচ্ছে 9, এটা লিখতে ভুলে গেছিলাম, এটা লিখে দিচ্ছি সমান কত হচ্ছে 225। আশা করছি তোমাদের এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে এখান থেকে আমি কী বলতে পারি এক্সের স্কোয়ার যোগ করলে কত হচ্ছে 2x স্কোয়ার, তাই তো, প্লাস এটা কত হচ্ছে 6x, ঠিক আছে, আর এটা প্লাস 9 আছে প্লাস 225, তাহলে 225 থেকে 9 গেলে কত হবে 216 হয়ে যাবে, তাই তো, মাইনাস 216 সমান কত হচ্ছে 0। এইখান থেকে আমি 2 কমন নিতে পারি, তাই তো, এখান থেকে আমি কী করবো 2টাকে কমন নিয়ে নেব, তাহলে 2 কমন নিলে কত হবে এক্সের স্কোয়ার প্লাস 3x মাইনাস 108, 108 দুনা 216, তাই তো। কী করলাম আমি 2 কমন নিলাম, তাহলে এখান থেকে 2 কমন নিলে কী পড়তে হবে এক্স স্কোয়ার পড়তে হবে, এখান থেকে 2 কমন নিলে 2 3 6 2 108 216, কী করলাম 2 1 2, ঠিক আছে, 2 8 16, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে এক্সের স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাই তো। 2টা যখন ওই দিকে যাবে তখন কত হয়ে যাবে 0 হয়ে যাবে, আর এটা তোমার থেকে যাবে। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝে গেছো। যদি তোমাদের কোনো রকমের অসুবিধা থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা করে নাও, আমরা কিন্তু পরের অঙ্কের দিকে চলে যাবো এখন। পরের অঙ্কের দিকে চলে যাচ্ছি। পরের অঙ্কে তোমার কি বলা হয়েছে যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন। আচ্ছা, যদি তিনি ওইটাকে আরও 4 কেজি চিনি বেশি পেতেন তাহলে প্রতি কেজি চিনির দাম কত হতো। আচ্ছা, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কেজি চিনি বেশি পেতেন তবে তার প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো। আচ্ছা আচ্ছা তাহলে এই অঙ্কতে আমাদের প্রথমে প্রতি কেজি চিনির দাম কত ছিল আমাদের জানা নেই। প্রথমে প্রতি কেজি চিনির দাম কত ছিল আমাদের জানা নেই। তাহলে ধরে নিচ্ছি যে মনে করি প্রথমে x টাকায় পাওয়া যেত এক কেজি চিনি, x টাকায়
পাওয়া যায় 1 কেজি চিনি। ঠিক আছে, প্রথমে 1 কেজি চিনির দাম কত ছিল আমি জানি না, ঠিক আছে, তার জন্য আমি ধরলাম যে 1 কেজি চিনির দাম কত, x টাকা। তাহলে আমি এভাবে লিখতে দিতে পারি যে x টাকায় পাওয়া যায় 1 কেজি চিনি, তাই তো, x টাকায় পাওয়া যায় 1 কেজি চিনি। তাহলে 1 টাকায় কত কেজি চিনি পাওয়া যাবে, 1 টাকায় পাওয়া যায় কত পাওয়া যাবে, 1/x কেজি চিনি, তাই তো, 1 টাকায় তোমার পাওয়া যাচ্ছে 1/x কেজি চিনি। ঠিক আছে, তাহলে এখানে সে কত টাকা চিনি কিনছিল, 80 টাকার। 80 টাকায় কত কেজি চিনি পাওয়া যাবে, 80 টাকায় পাওয়া যায় কত চিনি পাওয়া যাবে, 1/x গুণিত 80 কেজি চিনি। আশা করছি এটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, পরে কি বলছে যে যদি ওই টাকায় 4 কেজি চিনি বেশি পেতেন, কখন, যদি চিনির দাম 1 টাকা কমে যেত। আচ্ছা, তাহলে এখানে বলছে তোমাদের, এখানে জিনিসটা কী বলছে বুঝে নাও, যে চিনির দাম যদি 1 টাকা কমে যেত, আগের যে দামটা ছিল সেখান থেকে যদি 1 টাকা কমে যেত, তাহলে তুমি কী পেতেন, যে 80 টাকায় আরও 4 কেজি চিনি বেশি পেতেন। ঠিক আছে, তাহলে আগে দেখতে পাচ্ছি যে 1 কেজি চিনির দাম ছিল x টাকা, এখন যদি প্রতি কেজিতে 1 টাকা কমে যায়, তাহলে মানে কি, এখন কী হবে, যে x - 1 টাকাতে 1 কেজি চিনি পাওয়া যাবে। এখন আমি বলতে পারি x - 1 টাকাতে 1 কেজি চিনি পাওয়া যাবে, তাই তো। এই জিনিসটা তুমি নিজের মতন করে লিখতে পারো, ঠিক আছে, পাওয়া যাবে আগে লিখতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখন 1 কেজি আগে x টাকা ছিল, এখন 1 টাকা কমে গেছে, তাহলে x - 1 টাকাতে পাওয়া যাচ্ছে 1 কেজি চিনি, তাই তো। তাহলে 1 টাকাতে কত কেজি চিনি পাওয়া যাবে, 1/x - 1 কেজি চিনি পাওয়া যাবে। ঠিক আছে, কত টাকা চিনি সে কিনছিল, 80 টাকারই কিনছিল, এখনও আগেও 80 টাকার কিনছিল, এখন 80 টাকারই কিনছে। ঠিক আছে, তাহলে এখন কত টাকা চিনি পাওয়া যাচ্ছে, 1/x - 1 গুণিত 80 কেজি চিনি পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার আগে 80 টাকায় এত কেজি চিনি পাওয়া যাচ্ছিলো, আর এখন 80 টাকায় এত কেজি চিনি পাওয়া যাচ্ছে। এখন তোমার কি দামটা কম হয়েছে, দামটা কম মানে হয়েছে মানে কি, এখন 80 টাকায় বেশি চিনি পাওয়া যাবে, আগে দামটা বেশি ছিল মানে 80 টাকায় কম চিনি পাওয়া যেত। তাহলে এখন কত কেজি চিনি বেশি পাওয়া যাচ্ছে, এখন তোমার 4 কেজি চিনি বেশি পাওয়া যাচ্ছে। তার মানে কি, এই পরিমাণটা থেকে এই পরিমাণটা 4 কেজি বেশি, তার মানে বলতে পারি যে শর্তানুসারে এইটা মাইনাস এইটা সমান 4 বলতে পারি। তো বুঝতে পেরেছো তো তোমরা, কোনো অসুবিধা নেই তো। চলো লিখছি এখানে, তাহলে বলতে পারি শর্তানুসারে কি বলতে পারি, যে 80 বাই, আচ্ছা 80 গুণিত 1 80 হয়ে যাবে, নিচে তাহলে কী পড়ে থাকবে, x - 1, এই পরিমাণটা থেকে এই পরিমাণটা 80/xটা কত কম এখানে বলে দিয়েছে, 4 কেজি কম। ঠিক আছে, এই যে 80 গুণিত 1 80 আর নিচে এক্সটা, ঠিক আছে, 80 গুণিত 1 80, এই নিচে x - 1টা, এই পরিমাণটা বেশি এই পরিমাণটা কম, এই পরিমাণটা বেশি এই পরিমাণটা কম, কারণ এখানে দামটা কম আছে, এখানে দামটা বেশি আছে, তাই তো। তাহলে এখানে আমি কি বলতে পারি, এটা আমি লসাগু করে নিচ্ছি, হ্যাঁ, সমান কত হচ্ছে 4। তাহলে লসাগু করলে কত হচ্ছে এখানে, x ইন্টু x - 1, তাহলে এটা x - 1 x - 1 গেল, 80 গুণিত x হয়ে যাবে তোমার এটা 80x, হ্যাঁ, মাইনাস x আর x গেল মানে কত হবে, 80, 80-র সঙ্গে তোমাকে গুণ করতে হবে x - 1টাকে তোমাকে গুণ করতে হবে। ঠিক আছে, চলো এরপর আমি কি লিখতে পারি, যে অতএব 80x মাইনাস 80 গুণিত x, এটাও তোমার 80x হয়ে যাবে, মাইনাস মাইনাসে কত প্লাস 80, নিচে কত আছে x গুণিত x কত হচ্ছে x এর স্কোয়ার, x গুণিত 1 কত হচ্ছে -x, সমান কত হয়ে যাচ্ছে তোমার 4। এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে, আশা করছি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, এইটা আমি কাটতে পারি, তাই তো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমি কি পড়ে রয়েছে, আমাদের উপরে আমাদের পড়ে রয়েছে 80, নিচে আমাদের পড়ে রইল তোমাদের x² - x সমান 4, এর নিচে কত হচ্ছে 1। আমরা কিন্তু এই সমান চিহ্নের এই পার ওপারে উপর উপর কাটতে পারি, তাহলে 4কে 4 দিয়ে 80কে কাটলে কত হবে, 20 4 80, ঠিক আছে, 20 4 80। তাহলে অতএব আমি কি লিখতে পারি, এখানে তোমার কী রয়ে গেলো, 1 রয়ে গেলো, তাহলে x² - 1-এর সঙ্গে 1 যদি আমি গুণ করি তাহলে কত হবে, x² - x এর সঙ্গে যদি আমি 1 গুণ করি তাহলে এটাই হবে, আর 20-র সঙ্গে 1 গুণ করলে কত 20ই হবে, তাই তো। তাহলে আমরা কী পেয়ে গেলাম শেষে মেশে, যে x² - x, এইটা ওদিকে এলে তোমার হয়ে যাবে -20 সমান 0। তাহলে লিখে দেবে নির্ণেয় সমীকরণ সমান x² - x -20 সমান 0।
আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে? দেখে নাও, লিখে নাও, ঠিক আছে? আমরা কিন্তু এবারে পরের অঙ্কের দিকে চলে যাচ্ছি। দেখে নাও, আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরে গেছো। আমরা কিন্তু এবারে পরের অঙ্কের দিকে চলে যাচ্ছি। দেখে নাও, পরের অঙ্কে কী বলা হয়েছে, যে একটি ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন তার শতকরা তত টাকায় লাভ হলো। আচ্ছা, তাহলে এখানে দেখে নাও কী কী দেওয়া আছে, যে একটি ঘড়ি বিক্রেতা ঘড়ি কিনেছিলেন, কিনে পরে 336 টাকায় বিক্রি করে দিলেন। তাহলে ঘড়িটার বিক্রয় মূল্য দেওয়া আছে, ঘড়িটার বিক্রয় মূল্য দেওয়া আছে, ঘড়িটার ক্রয় মূল্য তোমার দেওয়া নেই। তাহলে আমি ধরে নিচ্ছি যে মনে করি ঠিক আছে, ঘড়িটির বিক্রয় মূল্য দেওয়া আছে, ঘড়িটির ক্রয় মূল্য দেওয়া নেই। তার জন্য কী করছি, আমি ঘড়িটির ক্রয় মূল্যটা ধরে নিচ্ছি। তাহলে মনে করি ঘড়িটির ক্রয় মূল্য সমান এক্স টাকা, ঠিক আছে? ঘড়িটার বিক্রয় মূল্য তোমার দেওয়া আছে, ঘড়িটার বিক্রয় মূল্য কত দেওয়া আছে, 336 টাকা, 336 টাকা, ঠিক আছে? ঘড়িটার বিক্রয় মূল্য তোমার দেওয়া আছে 336 টাকা, এটা তোমার দেওয়া আছে। হ্যাঁ, এটা তোমার দেওয়া আছে, ঠিক আছে? তাহলে বলছি তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন তার শতকরা তত টাকায় লাভ হলো। আচ্ছা, তাহলে আমরা মনে করো 100 টাকায় কোনো জিনিস কিনলাম, মানে ক্রয় করলাম, আর 120 টাকায় বিকলাম, ঠিক আছে? তাহলে আমাদের লাভ কত টাকা হলো, 120 মাইনাস 100। লাভ কত টাকা হলো, 120 মাইনাস 100, মানে কি 20 টাকা, তাই তো? তাহলে লাভ আমরা কীভাবে বার করি, লাভের বার করার ফর্মুলা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তোমরা ক্লাস 9-এ কিন্তু করে এসেছো, যদি তোমরা না বুঝতে পারছো প্লিজ ক্লাস 9-এর ওই চ্যাপ্টারটা একটু খুলে পড়ে দেখে নাও, ঠিক আছে? আমরা প্রথমে কী বার করবো, লাভ কত টাকা হচ্ছে, লাভের ফর্মুলা কী হচ্ছে, লাভের ফর্মুলা হচ্ছে তোমার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ঠিক আছে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা হচ্ছে তোমার লাভ, ঠিক আছে? তারপরে কি বলছে, শতকরা লাভ। আমরা কী বার করবো, শতকরা লাভটা বার করে নেবো, শতকরা লাভ, ঠিক আছে? শতকরা লাভ আমরা কীভাবে বার করি, শতকরা লাভ কীভাবে বার করি, উপরে লিখি লাভটা, উপরে যত টাকা লাভ বা ক্ষতি হয়েছে সেটাকে উপরে লিখি, নিচে লিখবো সবসময় ক্রয় মূল্যটা, নিচে কী লিখি, ক্রয় মূল্যটা, ঠিক আছে? গুণিত 100, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি একবার, যদি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। শতকরা লাভ বা ক্ষতি একটা ফর্মুলা থাকে, শতকরা লাভ বা ক্ষতি, ঠিক আছে? লাভ হলে লাভ, ক্ষতি হলে ক্ষতি, যেটা হবে তুমি সেটা ব্যবহার করবে, ঠিক আছে? উপরে কী লিখতে হয়, লাভ বা ক্ষতি, যত টাকা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে সেটা লিখতে উপরে, নিচে কী লিখবে সবসময় ক্রয় মূল্য, ঠিক আছে? নিচে সবসময় লিখতে হয় ক্রয় মূল্য গুণিত 100। এই ফর্মুলাটা একটু মনে রাখবে, ঠিক আছে? যে শতকরা লাভ বা ক্ষতি বার করার ফর্মুলা কী হচ্ছে, উপরে লিখতে হয় লাভ বা ক্ষতি, নিচে লিখতে হয় তোমার ক্রয় মূল্য, আর 100 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে, আচ্ছা এটা একটু মুছে নিচ্ছি। তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে, এটা 100 গুণিত 336 মাইনাস এক্স, নিচে কত হচ্ছে এক্স, এটা হচ্ছে তোমার শতকরা লাভের পার্সেন্টেজ, এটা কি পার্সেন্টেজ। এবারে কী বলছে, যে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকায় লাভ হয়েছে। তাহলে বলছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, এক্স টাকায় কিনেছিলেন, বলছে শতকরা তত টাকায় লাভ হয়েছে, মানে কি এই এক্সটা কার সঙ্গে সমান হয়ে যাবে, এর সঙ্গে সমান হয়ে যাবে। ভাষাটা একটু বোঝার চেষ্টা করো, এখানে কী বলা হয়েছে, বলছে যে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন তার শতকরা তত টাকায় লাভ হয়েছে, মানে কি এই এক্সটা কার সঙ্গে সমান হবে, শতকরা লাভের সঙ্গে সমান হয়ে যাবে। তাই আমি লিখতে পারি অতএব শর্তানুসারে কি, যে এক্সটা সমান হয়ে যাবে তোমার কার সঙ্গে, 100 ইন্টু 336 মাইনাস এক্স বাই এক্স। এই এক্সটা তোমার শতকরা লাভের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এবারে কিন্তু আমরা ক্রস গুণটা করে দিচ্ছি। হ্যাঁ, এক্সের সঙ্গে এক্স গুণ করলে হয়ে যাচ্ছে এক্সের স্কোয়ার সমান একের সঙ্গে যদি গুণ করি যেটা আছে সেটাই হবে। আচ্ছা, এটা গুণ করে দিচ্ছি, 100 আর 336 গুণ করলে কত হচ্ছে, 33600 মাইনাস 100 এক্স গুণ করে দিলাম, ঠিক আছে? 100 সঙ্গে এটা গুণ করে দিলাম, 100 সঙ্গে এটা গুণ করে দিলাম, সবগুলোকে একদিকে নিয়ে আসছি। তাহলে এক্সের স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস
33600, মাইনাসটা এদিকে গেলো প্লাস হয়ে গেলো, প্লাসটা এদিকে গেলো মাইনাস হয়ে গেলো। আশা করছি তোমরা কিন্তু এটা বুঝে গেছো, ঠিক আছে। এখানে ভাষাটা একটু কঠিন আছে, কিন্তু এই অঙ্কটা তোমাকে এইভাবেই মনে রাখতে হবে, ঠিক আছে। আমাদের এই পার্ট 2টা শেষ হয়ে গেছে, ঠিক আছে। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে। আজকে আমি এই ভিডিওটা আজকেই শেষ করছি। যারা নতুন এসছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং নিচে কমেন্ট করো, ঠিক আছে।